আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। বার্তা কক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজির সংবাদ শিরোনামগুলো। রাজধানী সহ সারা দেশের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রধান উপদেষ্টার নির্দেশনা, যমুনায় দেশের আইন শৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক। নির্বাচন কমিশনের সামনে আজ এনসিপির বিক্ষোভ সমাবেশ, কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবি। এবং ইশরাককে মেয়র হিসেবে শপথের ঘোষণা না দিলে ঢাকা অচলের হুঁশিয়ারি, ইসির গ্যাজেট স্থগিতে রিটের ওপর হাইকোর্টের আদেশ আজ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। রাজধানী সহ সারা দেশের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার উপর গুরুত্বারোপ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এই বিষয়ে নির্দেশনা দিয়েছেন। বৈঠকে দেশের বিভিন্ন এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা করা হয়। নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এই বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন। প্রধান উপদেষ্টা রাজধানী শহর দেশের সর্বত্র নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার উপর গুরুত্বারোপ করে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনার ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনের সামনে আজ বেলা 11টায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে এনসিপি। স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের মাধ্যমে চলমান সংকট দূর হবে বলে আশা করেন দলের নেতারা। মইনুল হাসানের রিপোর্ট। সন্ধ্যায় দেশের চলমান পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ সময় দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন কমিশন পুনর্গঠন করে জাতীয় সরকার নির্বাচনের দাবি জানান এনসিপির নেতারা। দাবি আদায়ে ঘোষণা দেওয়া হয় বিক্ষোভ কর্মসূচির। অনিত্য বিলম্বে সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে এবং স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানাচ্ছি। এই দাবিতে আগামীকাল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগরের উদ্যোগে সকাল 11টায় নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। বর্তমান প্রেক্ষাপটে ইসি কোনো একটি দলের পক্ষ নিয়ে পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। ইশরাক হোসেন মামলার যে বিষয়টা একেবারে সরাসরি ইলেকশন কমিশন এই সংকটটা তৈরি করেছে। তারা এই মামলায় কোনো কন্টেস্টই করেনি এবং তারা আপিলও করেনি। ফলে এটা খুবই স্পষ্ট যে তারা একটা দলের পক্ষ নিচ্ছে, একটা প্রার্থীর পক্ষ নিচ্ছে এবং এই ধরনের সংকট যে সামনে তারা করবে না এবং এই নির্বাচন কমিশনের উপরে জাতীয় নির্বাচন বা যে কোনো নির্বাচনের উপর আস্থা তো আমরা রাখতে পারছি না। বিএনপি স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন চায় এমন মন্তব্যের প্রতিবাদে নাহিদ ইসলাম বলেন, প্রয়োজনে জাতীয় নির্বাচন ও গণপরিষদ নির্বাচনের তারিখ আগে ঘোষণা করা হতে পারে। ওই আমলে ফ্যাসিবাদ বিরোধী সবগুলো পক্ষ আমরা প্রত্যাখ্যান করছি। এখন সেই নির্বাচনের তো আমি বলতে পারি না আমি সেটার বৈধ মেয়র বা প্রার্থী, এটা আসলে দ্বিচারিতা। তো সেই জায়গা থেকে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে আসলে এই সমস্যাগুলোর সমাধান করা প্রয়োজন। ফলে সরকারের কাছে আমাদের দাবি যাতে আমরা দ্রুত সেই ধরনের ব্যবস্থা নিয়ে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করে আমরা স্থানীয় সরকার নির্বাচনের দিকে আমাদের দ্রুত যেতে হবে। নগর ভবন অবরুদ্ধ করে নাগরিক সেবা বাধাগ্রস্ত না করার আহ্বান জানান এনসিপির এই শীর্ষ নেতা। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা।
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর ঘোষণা আজকের মধ্যে না আসলে ঢাকা অচলের হুঁশিয়ারি দিয়েছেন সমর্থকরা। নগর ভবনের সামনে ষষ্ঠ দিনের ব্লকেট কর্মসূচিতে এ ঘোষণা দেওয়া হয়। সকাল 10টা থেকে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। লাইলা নওশিনের রিপোর্ট। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের দাবিতে গত বৃহস্পতিবার থেকে নগর ভবনের সামনে অবস্থান নিচ্ছেন তার সমর্থকরা। ষষ্ঠ দিনের এই কর্মসূচিতে সঙ্গীত পরিবেশন করে নেতাকর্মীদের উৎসাহ দেন বিএনপিপন্থী সঙ্গীত শিল্পীরা। নগর ভবনের ফটকে তালা দিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পদত্যাগের দাবিতে স্লোগান দেন ইশরাক সমর্থকরা। এ সময় বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে এসে সমাবেশে যোগ দেন ইশরাক সমর্থকরা। কোর্টের রায় থাকতে তারপর আমাদের বৈধতা ঘোষণা করেন আমাদের ইশরাক হোসেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। মেনে নিলে দাবি কিভাবে আদায় করতে হয় ঢাকাবাসী জানেন, এটা জনগণের ন্যায্য দাবি। ইঞ্জিনিয়ার ইশরাককে যেহেতু হাইকোর্ট থেকে রায় দিয়েছে, আমরা ওই রায় কার্যকর করার জন্য প্রশাসনের কাছে আবদার করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আরো কঠিন পদক্ষেপের হুঁশিয়ারি দেন ইশরাক সমর্থকরা। এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। যত পর্যন্ত আমাদের দাবি না মানা হয় তত পর্যন্ত আন্দোলন আমাদের চলবে, বরঞ্চ আরো কঠিন হবে। এই দাবির সাথে আমরা মানি সারা বাংলাদেশের মানুষ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতেও কিন্তু রাজপথে নামবে। গত 27শে মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে ঘোষণা করেন। আদালতের রায়ের পর 27শে এপ্রিল গেজেট প্রকাশ করে ইশরাককে আনুষ্ঠানিকভাবে মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশন। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের জারি করা গেজেট স্থগিত চেয়ে করার রিটের ওপর আজ দুপুরে আদেশ দেবেন হাইকোর্ট। শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ ওই আদেশ দেন। রিট আবেদনকারীর আইনজীবী মোহাম্মদ হোসেন আদালতকে বলেছেন, ইশরাককে মেয়র ঘোষণা করে যে রায় দেওয়া হয়েছে তা পক্ষপাত দুষ্ট। আর ইশরাকের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেছেন, জনস্বার্থের আড়ালে সাবেক মেয়র তাপসের পক্ষে ওই আবেদন করা হয়েছে। এমনকি আবেদনকারীর যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তারা চান 26 মে ইশরাক মেয়র হিসেবে শপথ নেবেন। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলেনুর তাপস মেয়র নির্বাচিত হন। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে 2020 সালের 3 মার্চ মামলা করেন ইশরাক। সরকারের পতনের পর গত 27 মার্চ ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। 27 এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে দেওয়া রায় ও ডিক্রির বিরুদ্ধে আপিল করতে আইনি নোটিশ দেন রফিকুল ইসলাম ও মামুনুর রশিদ নামে 2 ব্যক্তি। নোটিশে গেজেট প্রকাশ এবং ইশরাককে শপথ নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়। কনস্টিটিউশনে যেটা বলা আছে যে নির্বাচিত প্রতিনিধি থাকবে এবং যেটা রুল অফ ল, যে আইনের সাথে বিশ্বাস করি অবশ্যই তাকে মেয়র হিসেবে শপথ গ্রহণ করতে হবে। আর সরকার এখন তা করছে না, সরকারের একটা গোষ্ঠীর কারণে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, জামাতে ইসলামীর এই দেশে কোনো অবদান নেই। তারা মহান স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে, দলটির হাতে দেশ নিরাপদ নয়। অন্তর্বর্তী সরকার যদি মনে করে জাতীয় নির্বাচন না দিয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকবে, তবে তাদের অবস্থাও বিগত ফ্যাসিস্ট সরকারের মতো হবে বলে মন্তব্য করেন তিনি। মইনুল হাসানের রিপোর্ট। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন, অন্তর্বর্তী সরকারের সংস্কার ও বিভিন্ন সমসাময়িক বিষয়ে চ্যানেল আইয়ের সাথে কথা বলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। তিনি বলেন, নির্বাচন হলে যে সকল দলের ক্ষমতা আসা তো দূরের কথা, 5 থেকে 10টি আসন পাওয়া নিশ্চয়তা নেই, তারাই এখন নির্বাচন চাচ্ছে না। স্থানীয় সরকার নির্বাচন আগে জাতীয় নির্বাচন হবে না, তারপর কি গণপরিষদ নির্বাচন আগে কোনো নির্বাচন হবে না, কোন নির্বাচন কথা বলা যাবে না। এবং এখানে বিতর্কিত একটা দল আছে, তার নাম জামাত ইসলাম, যারা স্বাধীনতা যুদ্ধের চরম বিরোধিতা করেছিল। তারা বাংলাদেশের স্বাধীনতা মানি নেই, তাদের কোনো অবদান নেই দেশে। এবং যারা দেশের স্বাধীনতা মানে না, যারা এখন বাংলাদেশের ভাষা আন্দোলনকে যারা মানে না, যারা শহীদ মিনারে যায় না, যারা জাতীয় স্মৃতিসৌধে যায় না, তারা আজকে বাংলাদেশের মালিক সাজার চেষ্টা করছে এবং করে যে অপকর্মগুলো তারা করছে এবং করে যাচ্ছে। তারা মনে করছে যে এখন এই দেশ আমাদের, নির্বাচনটা আমরা সবাই চাই,
কারা চায় না? তারাই চায় না যারা এখন নির্বাচন হলে ক্ষমতা আসা তো দূরের কথা, 10-5টা সিট পাওয়ারও সম্ভাবনা তাদের নেই। সেই দলগুলি নির্বাচন চাচ্ছে না এবং সেইগুলিকে সরকার তাদের উৎসাহিত করতেছে। এই তো তারা তো এখন ক্ষমতা আছে। তিনি বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে দেশের মানুষ এখন দ্রুত জাতীয় নির্বাচন চায়। এই যে ভোটারবিহীনভাবে নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করার যে স্বপ্ন দেখেছিল, সেই কারণেই কিন্তু এখনও যদি এই সরকার মনে করে নির্বাচন না দিয়ে দীর্ঘদিন ক্ষমতা থাকবো, অনেক দিন ক্ষমতা থাকবো, তাদের পরিণতি কিন্তু বিগত সরকার মতোই হবে। মানুষ মনে করে একটা নির্বাচন হলে সেই নির্বাচন সরকাররাই সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। নির্বাচনের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, বিএনপি নির্বাচিত হলে আওয়ামী লীগের মতো পরিণতি না হয় সেদিকে খেয়াল রেখে কাজ করবে। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। মাদক সেবীদের অবাধ বিচরণ, দখল আর ভয়াবহ দূষণে নাকাল রাজধানীর গুলশান লেক। পানি দূষণের কারণে হুমকিতে পড়েছে মাছসহ জলজ প্রাণী, ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো বাস্তুতন্ত্র। স্থানীয়দের অভিযোগ, লেকের পানি পরিষ্কারে কার্যকর উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে লোকবল সংকটের কারণে সহসাই দূষণ রোধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না জানিয়েছে গুলশান সোসাইটি। পরিস্থিতি উত্তরণে সচেতনতায় জোর দিয়েছেন পরিবেশবিদরা। সৈয়দ মাদি অদিতের রিপোর্ট। একটা সময় রাজধানীর অভিজাত গুলশান লেক শহরে অন্যতম সুন্দর ও পরিচ্ছন্ন জলাশয় হিসাবে পরিচিত ছিল। সময়ের বিবর্তনে এটি এখন দখল দূষণে জর্জরিত, যা পরিবেশ, জনস্বাস্থ্য ও নগর জীবনের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। দুর্গন্ধের কারণে পাশ দিয়ে হেঁটে চলাচলই যেন দায়। ময়লা আবর্জনাযুক্ত বিষাক্ত পানির কারণে মারা যাচ্ছে মাছ সহ জলজ প্রাণী। লেকের আশেপাশে গড়ে উঠেছে খাবার দোকান। শুধু তাই নয়, রয়েছে মাদকসেবীদের দৌরাত্ম্য। লেকের যে কর্তৃপক্ষ তার এটার প্রতি কোনো গ্যারাজ্য নাই। রাতে তো এই রোড দিয়ে যাওয়াই যায় না, একটা রিস্কের ব্যাপার আছে। দিনের বেলাতেও দেখি এখানে অনেক ধরনের অনেক রকম অনেক কিছু হয়ে যায়। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ লেকের উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণে গুলশান সোসাইটিকে দায়িত্ব দিলেও অভিযোগ রয়েছে লেক রক্ষায় কার্যকর উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের দুর্বলতা, এখানকার যে লিজ যারা নিছে তাদের ব্যর্থতা। মাছ মরা, তারপর পচা দুর্গন্ধ, তার ময়লা আবর্জনা ভাইসে থাকে, আমরা দুর্গন্ধ হাঁটতে চলাফেরা করতে কষ্ট হচ্ছে। স্থানীয়দের অসচেতনতায় লেকের পরিবেশ দূষিত হচ্ছে জানিয়েছে গুলশান সোসাইটি। অত্যন্ত বিনয়ের সাথে বলছি যে অভিজাত এলাকায় আমাদের অভিজাত মনটা হয়নি, কারণ আমরা যার বাসায় পুরানো ফার্নিচার আছে, পুরানো কম্বল আছে, হয়তো আমি জানি না, বাট আমার যে লোকটা নিযুক্ত আছে সে এনে ফেলে দিচ্ছে। দূষণটা মেইনলি এই জন্য, আর কিছুটা পানি নেই, তারপরে আছে বিভিন্ন বাসার সুয়ারেজ লাইন কানেক্টেড। দূষণ রোধে বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নের পাশাপাশি সমন্বিত উদ্যোগের তাগিদ দিয়েছেন পরিবেশ ও নগর পরিকল্পনাবিদরা। সাম্প্রতিক বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগের মাধ্যমে মশা মারার ওষুধ দেওয়া হচ্ছে, সেটার প্রভাব আছে কিনা খতিয়ে দেখা দরকার। কিন্তু পানিগুলোকে আসলে চেক করা দরকার, গবেষণা করে যে কোন কারণে এই মাছগুলো মরার মতো এত নাজুক একটা অবস্থা ছিল। সিটি কর্পোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এবং এলাকার যে কমিটি বা গুলশান লেকের নিয়ে যারা কাজ করেন, গুলশান সোসাইটি, সবাইকে একসাথে কাজ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য নিরাপদ ধরিত্রী বিনির্মাণে এখনই সবার সচেতনতা জরুরি বলছেন সংশ্লিষ্টরা। সৈয়দ মাদিহ অদিত, চ্যানেল আই, ঢাকা। এবারে যাচ্ছি বিরতিতে। বিরতির পর স্বাগত আরও একবার চ্যানেল আই সংবাদে। 11 সপ্তাহের অবরোধের পর গাজায় সীমিত পরিসরে ত্রাণ সহায়তা প্রবেশ করলেও তা বিতরণ শুরু হয়নি বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থার মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, কেরেম শালম ক্রসিং দিয়ে মঙ্গলবার প্রায় 100টি পণ্যবাহী ট্রাক গাজায় পৌঁছালেও ইসরায়েলি কর্তৃপক্ষের অনুমতি না মেলায় তাদের কর্মীরা ওই পণ্যগুলো ফিলিস্তিনিদের মধ্যে বিতরণ করতে পারেননি। এতে চরম দুর্ভোগে পড়েছেন গাজা উপত্যকার বাসিন্দারা। খাদ্যের অভাবে সেখানকার মানুষ পশুর খাবার ও বালুযুক্ত আটা খেয়ে ডায়রিয়া ও চরম দুর্বলতায় ভুগছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। অসহায় এই মানুষগুলোর কাছে 48 ঘন্টায় ত্রাণ না পৌঁছালে 14,000 শিশুর মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। এ পরিস্থিতিতেও দক্ষিণ গাজার খান ইউনিসে নজিরবিহীন হামলার হুঁশিয়ারি দিয়ে সেখানকার বাসিন্দাদের সরে যেতে বলেছে ইসরায়েল। এমন নৃশংসতার জন্য ইসরায়েলকে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স। এরপর ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। একই সঙ্গে অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি।
এবার নিটোল টাটা কৃষি সংবাদ। মেহেরপুরে পারিবারিকভাবে পেকিং জাতের হাঁস পালন করে লাভবান হয়েছেন গ্রামীণ নারীরা। সদর উপজেলায় 10টি পরিবার বাণিজ্যিকভাবে শুরু করেছেন পেকিং জাতের হাঁস পালন। মেহেরপুর প্রতিনিধি গোলাম মুস্তাফার রিপোর্ট। পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে মেহেরপুর সদর উপজেলায় এই প্রথম 10 জন খামারিকে পেকিং জাতের হাঁস পালনে উদ্বুদ্ধ করা হয়েছে। উপকারভোগী খামারিরা বলছেন এই হাঁস পালনে খরচ কম এবং অল্প সময়ের মধ্যে বাজারজাত করা যায়। এই হাঁস পালনে পুকুর বা নালার পানির প্রয়োজন হয় না। 2 মাস 6 দিন হাঁস পেয়েছি। আমাদের হাঁসের ওজন হলো 3 কেজি 200। তারপরে আমাদের হাঁস আল্লাহর রহমতে খুব ভালো আছে, সুস্থ আছে। আমরা সংসারে ফাঁকে ফাঁকে হাঁসগুলো পালন করি। এই হাঁসগুলো বিক্রি করে আমরা লাভবান হইতেছি। অনেকেই হাঁস দেখতে আসছেন এবং হাঁস পালনে উদ্বুদ্ধ হচ্ছেন। এই হাঁসগুলো দেখতে অনেক সুন্দর, এই হাঁসের গোশতগুলো অনেক সুস্বাদু, আর অনেকে দেখতে আসে। গ্রামের নারীদের এই যে হাঁস পালন আসলে এটা আকর্ষণীয়। স্বল্প পরিসরে এই হাঁসের খামার তৈরিতে খামারিদের বিভিন্ন সহযোগিতা করছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। এই হাঁসের অবশ্য 2টা গুণই আছে, তারা ডিমও দেয়, মাংসও দেয়। সেই হিসেবে আমরা মনে করি যে হাঁস পালন করে এই গরিব কৃষক কিষানের আর্থিক উন্নয়ন ঘটবে। এই জাতের হাঁস পালন জেলাব্যাপী ছড়িয়ে দিতে পারলে গ্রামীণ নারীদের অর্থনৈতিক উন্নয়ন ও আমিষের ঘাটতি পূরণ সহায়ক ভূমিকা পালন করবে বলছেন সংশ্লিষ্টরা। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। সুনামগঞ্জের হাওড় অঞ্চলের ফসল রক্ষা বাঁধের সংস্কার কাজে দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রকল্পের মেয়াদের শেষ মুহূর্তে তড়িঘড়ি ও দায়সারাভাবে বালু ফেলে বাঁধের পাশে সৃষ্ট গর্ত ভরাট করেছেন ঠিকাদার সহ প্রকল্প সংশ্লিষ্টরা। তদন্ত সাপেক্ষে দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে হাওড়বাসী। জাহাঙ্গীর আলমের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। হাওড় অঞ্চলে খাদ্য উৎপাদন নিশ্চিতে শত কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ফসল রক্ষা বাঁধ। তবে আগাম বন্যা বা উজানের ঢলে ক্ষতিগ্রস্ত হয় বাঁধটি। ফসল রক্ষা বাঁধের গোড়ায় সৃষ্ট গর্ত ভরাটে 24 কোটি টাকা ব্যয়ে 2024 সালের জানুয়ারিতে কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। স্থানীয়দের অভিযোগ, অনিয়ম ও দুর্নীতির কারণে কাজ হয়েছে মাত্র 10%। আমরা তো শুনছিলাম এই জায়গাটা ভরাট দিব, কিছুই হয়েছে না। গাতার হয়ে গেছে, লাগাইছিল কিন্তু গাতা ভরার কথা ছিল, কিন্তু ভরা হয়েছে না। আমাদের এদিকে যে কাজগুলোর কথা, এখানে কোনো ধরনের বিলকুল কোনো কাজ হয় নাই। অতীতের যে সিন্ডিকেট গড়ে উঠেছিল, এই সিন্ডিকেট নিয়মিত কাজ করার কারণে আসলে হাওড়ের যে দুর্নীতি এই ধারাবাহিকভাবেই চলতেছে। পুরো মেয়াদ শেষ হয়ে গেছে, 90 ভাগ কাজই এখনো বাকি রয়ে গেছে। এই 1 মাসে এই কাজটা কিভাবে করবে? কাজে কোনো অনিয়ম হয়নি দাবি করেছেন সাব ঠিকাদার সহ প্রকল্প সংশ্লিষ্টরা। ভিতরে দেওয়া লিজ দেওয়া আছে কিছু কিছু জায়গা, ওইগুলার মধ্যেও মানে মাটি কাটতে তারা ডিস্টার্ব করে। কৃষি জমি যাদের আছে তারা কিন্তু কৃষি জমি যাতে নষ্ট হবে সেজন্য তারা আমরা অনুরোধ জানাই সেজন্য কাজটা না করি, ফসল উঠে যাওয়ার পরে যেন আমরা কাজটা করি। এখন যেহেতু ধান উঠতেছে, ধান উঠে সেজন্য আমরা পুনরায় কাজগুলো শুরু করব। উজানের ঢল থেকে ফসল রক্ষায় নির্ধারিত সময়ে যথাযথভাবে বাঁধ সংস্কারের দাবি জানিয়েছেন হাওড় অঞ্চলের হাজারো মানুষ। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজধানী সহ সারা দেশের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রধান উপদেষ্টার নির্দেশনা। যমুনায় দেশের আইন শৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক। নির্বাচন কমিশনের সামনে আজ এনসিপির বিক্ষোভ সমাবেশ। কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবি। এবং ইশরাককে মেয়র হিসেবে শপথের ঘোষণা না দিলে ঢাকা অচলের হুঁশিয়ারি। ইসির গ্যাজেট স্থগিতে রিটের ওপর হাইকোর্টের আদেশ আজ।
চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।